এই রকম অবস্থা উত্তর সিকিমের। দেখছেন ভারী বৃষ্টিপাত, তিস্তার জলোচ্ছ্বাস, আর তার জেরে একেবারে রাস্তা ধসে গেছে, ধস নেমেছে, মৃত 3, এখনো নিখোঁজ 2। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ভাই ধস নর্থ সিকিমে ধসে চাপা পড়ে মৃত 3। লাচুংয়ের পাকচোকে গ্রামে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ধসে আটকে পড়াদের উদ্ধারে সিকিম প্রশাসন। উত্তর সিকিমের আম্বিথাঙে নিখোঁজ আরো 2। সিকিমে টানা বৃষ্টি, মঙ্গনে ভেসে গেল রাস্তা। একদম ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। পার্থ, কি হচ্ছে? কি কি প্রকৃতি একেবারে ধসিয়ে দিচ্ছে? একেবারে তাই। দেখো, তোমাকে জানিয়ে রাখি প্রথমেই যে খবর দিয়ে শুরু করছি আমি, যে আজ এবং আগামীকাল পর্যন্ত কিন্তু নর্থ সিকিমে হাই অ্যালার্ট জারি করলো সিকিম প্রশাসন। কিছুক্ষণ আগেই এই হাই অ্যালার্ট জারি করেছে সিকিম প্রশাসন, যেটা আমরা সকাল থেকে জানিয়ে আসছি। সিকিমে কিন্তু বৃষ্টির থামার কোনো লক্ষণ এই মুহূর্তে হাওয়া অফিস থেকে আমরা পাচ্ছি না। অর্থাৎ আজ তো বটে, আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস রয়েছে নর্থ সিকিমে। আর তাই নর্থ সিকিম জুড়ে হাই অ্যালার্ট জারি করলো সিকিম প্রশাসন। স্বাভাবিকভাবে তুমি যে কথাটা বলছিলে, যে এই যে টানা বৃষ্টি আর টানা বৃষ্টির জন্যই কিন্তু একেবারে ধসে চারপাশ কিন্তু নর্থ সিকিমে একেবারে ধসে গেছে, এবং একাধিক সেতু থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছুই কিন্তু বিপন্ন হয়ে পড়েছে নর্থ সিকিমের বাসিন্দারা। এবং যে হাওয়া অফিসের পূর্বাভাস যদি মিলে যায়, তাহলে কিন্তু দুর্ভোগ বাড়বে, বই কমবে না। স্বাভাবিকভাবেই যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছে গোটা নর্থ সিকিম, মঙ্গন থেকে শুরু করে ইয়ংথাং, লাচেন, সর্বত্র কিন্তু ছবি দেখাই, ভয়াবহ ছবি দেখাই। মঙ্গনে ভেসে গেল রাস্তা, দেখছেন কি অবস্থা, ধসে জলের তোড়ে ভেসে গেল গাড়ি, বাইক। ভয়াবহ ছবি। কেন বারবার সিকিমে এই অবস্থা? কেন বারবার সিকিমে বিপর্যয়? এর জন্য কি দায়ী বিভিন্ন ধরনের পরিকাঠামো প্রকৃতিকে উপেক্ষা করে? দেখছেন মঙ্গনে ভেসে গেল রাস্তা। আরো আছে, আরো দেখাবো ছবি। একটা স্টেডিয়াম, সেটাও জলের তলায়। এই দেখছেন গ্যালারি, বোঝা যাচ্ছে যেটা স্টেডিয়াম, শুধু মনে হচ্ছে শুধু জলের তলায় স্টেডিয়াম। এমন ভাবে ফুঁসছে নদী, এমন ভাবে ধ্বংস হচ্ছে প্রকৃতি, এমন ভাবে ধ্বংস করছে। সিংতামেও ধস। আরো একটা ছবি দেখুন, এই দেখুন পুরোটা শেষ হয়ে গেছে এই রাস্তা। সেখানে কোনোভাবে একটা স্কুটার উদ্ধার করা হচ্ছে বেশ কয়েকজন মিলে। রাস্তা শেষ, নাগারে বৃষ্টিতে এই রকম বিপর্যয়। আমি আবার চলে যাব পার্থর কাছে। পার্থ, এই ছবি তো দেখাচ্ছি, কিন্তু এই ছবি তো ভয়ঙ্কর ভবিষ্যতের কথা তুলে ধরছে। কেন সিকিমে বারবার এই রকম ভয়ঙ্কর বিপর্যয়? যার কিন্তু যথেষ্টই ভাবাচ্ছে কিন্তু প্রশাসনিক কর্তাদের। কারণ আমরা জানি যে গত বছর যে বিপর্যয় নেমেছিল, তারপরে কিন্তু তাদের সতর্ক হওয়ার বার্তা কিন্তু দেওয়া হয়েছিল প্রশাসনিকের পক্ষ থেকে। কিন্তু একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প যেমন গড়ে উঠছে, এবং স্বাভাবিকভাবে প্রকৃতিকে নষ্ট করে, প্রকৃতিকে ক্ষতি করে যে কোনো রকম উন্নয়ন সম্ভব নয়, তা কিন্তু বারবার এই প্রাকৃতিক বিপর্যয় আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এবং তা কিন্তু আমরা দেখছি, এবং গোটা সিকিম দেখছে, দেশবাসী দেখছে। অর্থাৎ প্রকৃতিকে ক্ষতি করে, প্রকৃতিকে ধ্বংস করে যে উন্নয়ন সম্ভব নয়। অবশ্যই আসবো তোমার কাছে। কালিম্পং এর ছবি দেখাবো। কালিম্পং, সেখানে একটি বাজার, তিস্তার ভয়ঙ্কর রূপ। সিকিম পাহাড়ে টানা বৃষ্টি আর কালিম্পং এর তিস্তা বাজার বন্ধ। কালিম্পং দার্জিলিং এর রাস্তা, তিস্তার জল বাড়ায় উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা। দেখছেন কি জলের খরস্রোত, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ। কালিম্পংয়েও তার জের। কি অবস্থা পার্থ কালিম্পং এর? কালিম্পং সুন্দর সাজানো একটা শহর, ছোট্ট শহর। আজকে কি অবস্থা এই মুহূর্তে? যারা দার্জিলিং ভালোবাসেন, যারা দার্জিলিং এর পরেই কালিম্পং এ যান, কার্শিয়াং এ যান, তারা তো ভয়াবহ এই রূপ দেখছেন। দেখো, একেবারে তাই। নর্থ সিকিমে টানা বৃষ্টির জেরে কালিম্পংয়ের একাধিক জায়গা, তিস্তা পাড়ের এলাকায় তা কিন্তু জলমগ্ন হয়ে পড়ছে। তিস্তা বাজার থেকে শুরু করলে মেল্লি বাজার, এমনকি বাঙ্গে বাজার। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেই জলস্রোত দেখলে তুমি বুঝতে পারবে যে তিস্তার ভয়াবহ রূপ কী হবে। সেই ছবি আমরা দেখাচ্ছি। এবং ভয়ঙ্কর টানা বৃষ্টির জেরে নর্থ সিকিম জুড়ে টানা বৃষ্টির, তার জেরে যে তিস্তা ফুসছে।
জল বাড়ছে, জল আরও বাড়ছে এবং জলস্ফীতি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে জল যে বাড়ছে এবং তার যে জলস্ফীতি যে বাড়ছে তা কিন্তু এই ছবিতে পরিষ্কার। আমরা যে বাঙ্গে বাজারের কথা বলছিলাম, যে এই তিস্তা বাজার তার কিছুটা আগে 27 মাইলে যে বাঙ্গে বাজার, সেই বাঙ্গে বাজার থেকে কিছুটা দূরে আমরা রয়েছি। এইবার দেখাবো 27 মাইলের কথা তুমি বললে, 27 মাইলের কি পরিস্থিতি তুমি যেটা বললে, 27 মাইলের পরিস্থিতি দেখাবেন আমাদের প্রতিনিধি মনি লামা। দেখুন, উত্তর সিকিমের অবিরাম বৃষ্টি জের আবারও ভয়াবহ রূপ নিল তিস্তা। এজন্য 2023-এর 4 অক্টোবরের স্মৃতি ভেসে এলো তিস্তা পাড়ের বাসিন্দাদের চোখে মুখে। জলস্তর বাড়ছে খরস্রোতা তিস্তায়। উদ্বেগ উৎকণ্ঠেই কালিম্পংয়ের মেল্লি এবং তিস্তা বাজারের বাসিন্দাদের। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে স্থানীয়রা। মনিলামা, নিউজ 18 বাংলা, কালিম্পং। কালিম্পংয়ের এই অবস্থা। আর টোটগাঁও মালে, সেখানের কি অবস্থা ছবি দেখুন। মালের অবস্থা দেখুন, গ্রামে ঢুকছে তিস্তার জল হু হু করে ঢুকছে, জলমগ্ন গোটা গ্রাম, আতঙ্কে গ্রামের বাসিন্দারা। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, কি অবস্থা তোমার? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেও তিস্তার জল হয়তো বাড়ছে, যা পরিস্থিতি দেখছি আমরা। একদম অয়ন, তুমি যেমনটা বললে, সিকিমে অবিরাম বৃষ্টির ফলে কিন্তু জলস্ফীতি বাড়তে শুরু করেছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। এর পাশাপাশি বলা যাচ্ছে যে মাল মহকুমার অন্তর্গত টোটগাঁও গ্রাম রয়েছে, সেখানে যে পাশেই রয়েছে তিস্তা, এবং তিস্তার জল ইতিমধ্যেই কিন্তু টোটগাঁও গ্রামে ঢুকে পড়েছে এবং তিস্তা নদীর জলের সঙ্গে বয়ে আসা পলি রীতিমতো কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করেছে, যার ফলে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ এলাকার বাসিন্দাদের মধ্যে। দেখাই বাসিন্দারা যারা আতঙ্কে রয়েছেন তারা কি বলছেন একবার দেখাই। कैसे नदी घुस गया, पूरा पानी बढ़ गया है, पूरा घर के अंदर पानी आ गया। हाँ, इस बार तो को यहाँ पर रहना इस बात का बरसात में बहुत मुश्किल हो। এবার ছবি দেখুন, নাগরাকাটার পরিস্থিতিও দেখুন, ভয়াবহ। ব্রিজের ওপর দিয়ে বইছে মনধুরা নদীর জল। নদীর পাশেই রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র। নদীর জলে তলিয়ে যেতে বসেছে শিক্ষা কেন্দ্রটি। অবিরাম বৃষ্টি, অবিরাম বৃষ্টি। আমরা বৃষ্টি চাইছি যখন এখানে, তখন ওখানে এত বৃষ্টিতে মানুষের একেবারে নাভিশ্বাস উঠেছে। দুর্ভোগ, দুর্যোগ, ভয়াবহ বিপর্যয়। নাগরাকাটা ব্লকের জল ঢাকা মনমধুরা নদীর জল ফুঁসছে। রকি, কি অবস্থা এই নাগরাকাটার? দেখো, সিকিম পাহাড়ে যেমন বৃষ্টি হচ্ছে তেমনই কিন্তু দফায় দফায় সমতল বৃষ্টি হচ্ছে। তার পাশাপাশি ভুটান পাহাড়েও অবিরাম বৃষ্টির জেরে কিন্তু জল বাড়তে শুরু করেছে। নাগরাকাটা ব্লকের জল ঢাকা, এমনকি মনমন্ধুরা জল কিন্তু ব্রিজের উপর দিয়ে বইছে এবং মনমন্ধুরার পাশেই রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র। আর ছবিতে দেখাই যাচ্ছে যে সেই শিশু শিক্ষা কেন্দ্র কিন্তু সেই নদীর মধ্যে বিলীন হতে বসেছে। রীতিমতো দুশ্চিন্তা রয়েছে এলাকার মানুষ। মনমন্ধুরা জল ব্রিজের উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে কিন্তু সে এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সকাল থেকেই, যার ফলে কিন্তু চিন্তায় রয়েছে এলাকার মানুষ। প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং নদীর পাড়ের বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সতর্ক বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। যেন অভ্যেস হয়ে গেছে, যেন এইরকম বিপর্যয় প্রতি বছর আসবে আর মানুষকে এইভাবে লড়াই করতে হবে। পাহাড়ে ভারী বৃষ্টিতে এবার ছবি দেখাবো মূর্তি নদী। অনেকেই তো গেছেন মূর্তি নদী দেখতে, মূর্তি নদীর সুন্দর ছবি দেখতে। আর সেই মূর্তি নদীর মেটেলি, জলপাইগুড়িতে বিভিন্ন নদী, মূর্তি, মাল সহ বিভিন্ন নদীতে কি অবস্থা দেখুন। নদী সংলগ্ন এলাকায় সতর্কতা জারি, নদীর ধারে পর্যটন কেন্দ্রগুলিতে সতর্কতা, কারণ এখনো বহু পর্যটক আছেন যারা মূর্তি নদী দেখতে যান, কিন্তু যাওয়া যাবে না। মূর্তি নদীতে এই মুহূর্তে যা জলস্ফীতি, বন্যপ্রাণের কি অবস্থা হবে এই ডুয়ার্সে তা নিয়েও চিন্তা রয়েছে। আর এটা হচ্ছে গজলডোবা ব্যারাজ। এই গজলডোবা ব্যারাজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে, আর তার জেরে একেবারে ভয়াবহ অবস্থা তিস্তার। সরাসরি চলে যাব শান্তনুর কাছে। শান্তনু, এই কয়েক মাস আগে তিস্তার বিপর্যয় মানুষকে আতঙ্কে রেখেছিল, আবার সেই আতঙ্কে ফিরে গেছেন মানুষ।
একদম ঠিক তাই, কারণ গত 4 অক্টোবর যে ঘটনা ঘটেছিল তারই ঠিক পুনরাবৃত্তি দেখছে আজকে জলপাইগুড়ি তিস্তাপাড়ের বাসিন্দারা। গতকাল থেকেই যে নদী ছিল শান্ত স্বাভাবিক, সেই নদী কিন্তু আজকে সকাল থেকে ফুলে ফেঁপে উঠেছে। তার মূলত কারণ হচ্ছে সিকিম পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাত এবং সেই জল নেমে আসার দফায় দফায় গজলডোবা ব্যারেজ থেকে কিন্তু জল ছাড়া হচ্ছে তিস্তা নদীতে। তার ফলে কিন্তু তিস্তা নদীর জলস্তর কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে এবং নদী সংলগ্ন এলাকায় যে সকল চর এলাকাগুলো রয়েছে সেই এলাকার মানুষজন কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই তিস্তার যে নাথুয়ার চর এলাকা রয়েছে সেই এলাকা থেকে কিন্তু মানুষজনকে সরে আসতে বলেছে প্রশাসন। পাশাপাশি চ্যাংমারি এলাকা যেটা ক্রান্তি ব্লকের মধ্যে পড়ে সেই এলাকাও কিন্তু প্লাবিত হয়ে গেছে। জলপাইগুড়ি মহকুমার অন্তর্গত 3টি ব্লক সদর, ময়নাগুড়ি এবং রাজগঞ্জ যে এলাকাগুলোর মধ্যে দিয়ে তিস্তা নদী বয়ে গেছে সেই এলাকায় প্রশাসনিকভাবে কিন্তু কন্ট্রোল রুম খুলে মানুষজন যারা তিস্তা পাড়ে রয়েছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। পাশাপাশি মাল ব্লকের ক্রান্তি এলাকাও কিন্তু বিস্তীর্ণ একটা এলাকা রয়েছে যেটা তিস্তা চর সংলগ্ন এলাকা, সেই এলাকাও কিন্তু প্রশাসনের আধিকারিকরা পৌঁছে গেছেন, মানুষজনকে সতর্ক করছেন। নদীর সংলগ্ন এলাকা থেকে সরে নিরাপদ আশ্রয়ে যাবার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ মানুষ তো আতঙ্কে আছেন, মানুষ কোথায় যাবেন। এই যে কন্ট্রোল রুম মহকুমা শাসকের দপ্তরে চালু হয়েছে কন্ট্রোল রুম, এই কন্ট্রোল রুমে ফোনের পর ফোন আসছে। রাজগঞ্জ ব্লক অফিসেও চালু হয়েছে কন্ট্রোল রুম। আপনাদেরকে জানাই তিস্তার জল বাড়ায় উদ্বেগ জলপাইগুড়িতে। নদী পাড়ের বাসিন্দাদের সরানো জোর প্রশাসনের। নাথুয়া চর এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। এবার এই স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দেখুন। সমস্যাটা আমাদের এইখানেই যে আমাদের মাঠে এখনো প্রচুর বাদাম ভুট্টা পড়ে আছে আমাদের, যেগুলো মাটি মানে তোলা হয়ে গেছে, কিছুটা বাকি আছে শুকনো হতে, কিছুটা শুকনো আছে, সেগুলো আমাদের ওই পলিথিন দিয়ে মাঠে ঢাকা আছে। কিন্তু এখন যেভাবে জলটা বাড়তেছে তাতে আমাদের এই মানে ফসল নিয়ে আমরা খুব চিন্তিত। এখনো এতটা পরিমাণে যে ভুট্টা আর বাদাম মাটির নিচে পড়ে আছে সেটা হয়তো শেষ হয়ে যাবে। আমরা এর মধ্যেই আপনারা দেখছেন যে মহকুমা স্তরে এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করে দেওয়া হয়েছে। আমাদের ব্লক প্রশাসন, বিডিও সাহেবরা নিজেরা তারা অন গ্রাউন্ড আছে। যে জায়গাগুলোর একটু নিচু আছে, লো লাইং এরিয়াস, সেই জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড রয়েছে। কিছু কিছু জায়গা আছে যেখানে গবাদি পশু রয়েছে, এছাড়া মুরগি ইত্যাদি যারা ব্যাকইয়ার্ড পোল্ট্রি ফার্মিং করেন, তো সেইগুলোকেও গবাদি পশুগুলিকেও আমরা সরানোর মানে উদ্যোগ নিয়েছি। নাথুয়ার চর থেকেও এই মুহূর্তে লোক সরানোর কাজ চলছে। এখানেই শেষ নয়, জলপাইগুড়িতে বাঁধে ধস, আর সেই বাঁধের ধসে তিস্তার জল একেবারে উপচে পড়ছে। আতঙ্কে স্থানীয়রা। সারা বছর তিস্তা একরকম আর বর্ষায় তার রূপ অন্য। গত বছর সিকিমে হরপাবানে তিস্তা ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই সময় জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্ত হয় তিস্তার বাঁধ, মেরামতিও করা হয়। এবার বর্ষা শুরুর আগেই বৃষ্টিতে তিস্তা বাঁধের একাংশে ধস। আতঙ্কিত হয়ে পড়েন জলপাইগুড়ি শহরের তিস্তা পাড়ের বাসিন্দারা। আমার এপারে তিস্তা নদী আর ঠিক এই পারে জলপাইগুড়ি শহর। ঠিক এই রেনকাটের কারণেই কিন্তু বন্যার আশঙ্কা করছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। যদি তিস্তা উত্তাল হয়ে ওঠে এখানে ধাক্কা মারলেই কিন্তু ভয়ানক বিপদের মুখোমুখি হতে পারেন জলপাইগুড়ি শহরের লক্ষ লক্ষ মানুষ। এটা ঠিক করতেই হবে, না করলে কাজ হবে না। বিপদে বিপদ, সব পড়লেই বিপদে পড়বে। জলপাইগুড়িতে তিস্তার বাঁধের উপরেই রয়েছে রাস্তা, যে রাস্তা 31 নম্বর জাতীয় সড়কের সঙ্গে জলপাইগুড়ি শহরের যোগাযোগের অন্যতম বড় ভরসা। এবার ধসে তাই আরো চিন্তা বেড়েছে জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের। তিস্তা ফের ভয়াল রূপ নিলে শহরের যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। এই তিস্তা নদী এই বাঁধের উপর দিয়ে নির্ভর, সমস্ত সারা জলপাইগুড়ি শহর এর উপর দিয়ে নির্ভর। যদি এরা এমত অবস্থায় ব্যবস্থা না করে তাহলে তো কোনো সময় তিস্তার জল ঢুকে যায়, তাহলে তো গোটা জলপাইগুড়ি শহর বন্যায় কবলিত হয়ে যায়। এই ধরনের রেনকাট হলে পরে বলা যায় না, আবার কখনো যদি উপরে ফ্ল্যাশ ফ্লাড হয় এবং সেক্ষেত্রে তিস্তা নদীর জলস্তর যদি বৃদ্ধি পায়, তাহলে তো এই সমস্ত রেনকাট দিয়ে যদি জল শহরে একবার ঢুকে যায় তাহলে কিন্তু শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। নিউজ 18 বাংলা। আসলে পর্যটকদের তো আনাগোনা লেগেই থাকে। পর্যটকদের কি হবে এই নিয়ে একটা উদ্বেগ রয়েছে। ব্যবসায়ীরা তাই পর্যটকদের জন্য কন্ট্রোল রুম খুললেন। কি বলছেন পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল, দেখুন।
ট্যুরিস্টদেরকে অনুরোধ করব যে সব ইনফরমেশন নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময়তে ট্রাভেল করেন। আশা করব কোনো সমস্যা হবে না। এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি। সেই হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করব কারো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য। এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করছি। এবার দেখাবো বিদ্যুৎ অপচয় কোথাকার, কিভাবে দেখতে গেলে থাকতে হবে। এই ছবি দেখছেন সাগরদিঘির, লন্ডভন্ড হয়ে গেছে ঝড়ে একেবারে। কথা বলবো প্রতিনিধি কেদারের সঙ্গে। কেদার, কখন এবং কত ক্ষতি হয়েছে এই ঝড়ে? দেখো অয়নদাস, বকুড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত দোহাল আদিবাসী পাড়ায় গতকাল রাত্রে প্রচন্ড হারে ঝড় এবং বৃষ্টি হয়। বৃষ্টির জন্য মোটামুটি 5 থেকে 10টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং বকুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি ওই সামিরুল ইসলাম ওই গ্রামে যান, যে তাদের সঙ্গে মানে বাড়ির সঙ্গে লোকজনের সঙ্গে কথাবার্তা বলে বলার পর তাদেরকে আশ্বস্ত করার পর তাদেরকে নিয়ে বলেন যে যত রকম সাহায্য সেটা করা যাবে। ধন্যবাদ। বকুড়া পঞ্চায়েত করা যাবে। মানে বাড়িঘর সব উড়িয়ে দিয়েছে, টিন ফিন অনেকটা বাড়ি উড়েছে, এইটুকুন অনেকটা বাড়ি উড়েছে। আমরা সরকারের কাছে আবেদন করতে চাইছি যে আমরা কিছু ক্ষতিপূরণ চাই। হঠাৎ করে দেখি একটা ঘূর্ণিঝড় এসে আমাদের ঘর বাড়ি সবকে উড়িয়ে নিয়ে চলে যায়। তখন প্রাণ বাঁচানোর জন্য অন্য পাকা বাড়িতে আমরা আশ্রয় নিই। আচ্ছা, শুধু আপনারই ঘর উড়েছে না আরো অনেক উড়েছে? আরো পাশাপাশি অনেকেরই উড়েছে। কোথাও এসে দেখলাম প্রত্যেক বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি। তাদের আশ্বাস দিলাম প্রশাসনিকভাবে যেটা করার আমি করছি। বিডিও সাহেবকে এবং আমাদের এমএলএ সাহেব, এমপি সাহেবকে এগুলো আমি ভিডিও করেছি, এগুলো দেখাবো এবং আমাদের পঞ্চায়েত থেকে যেটুকু সম্ভব আমি করব। কোথাও তিস্তা ভাসিয়ে দিচ্ছে বৃষ্টিতে, কোথাও ঝড়ে লন্ডভন্ড, আবার কোথাও এই রকম কাঠ ফাটা রোদ, ভয়ঙ্কর অবস্থা। 40 ডিগ্রি বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় একেবারে গরমে নাজেহাল মানুষ। সকাল থেকেই চড়া রোদ, ভ্যাপসা গরম, কোনো রকম কোনো এখনো পর্যন্ত আকাশে মেঘের পর্যন্ত দেখা নেই। 43.4 ডিগ্রি, কোথাও 40 ডিগ্রি। কবে বৃষ্টি হবে সেই দিকেই তাকিয়ে মানুষ। কি পরেরটা কি? আর ব্রেকের আগে বলেছিলাম বিদ্যুতের অপচয় কিভাবে হচ্ছে দেখাবো। শিলিগুড়ির নকশালবাড়িতে 24 ঘন্টায় চলছে, এ দেখুন, দিনের বেলাতেই রাতের আলো। কি সুন্দর সুন্দর সাজানো হয়েছে, কিন্তু এ তো অপচয়। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কার দায়, কে নেবে, কেন এরকম ভাবে জ্বলছে? শিলিগুড়ি মহকুমা পরিষদ কিন্তু এই নকশালবাড়ির জাতীয় সড়ক জুড়ে আলোকিত করতে, রাতের বেলা আলোকিত করতে কিন্তু স্ট্রিট লাইট বসায় প্রায় 1 কোটি টাকা ব্যয়। প্রায় বিভিন্ন ধাপে যে নকশালবাড়ি রাজ্য সড়ক সেখানে বসানো হয়। আর এর যে বিদ্যুতের বিল তা মেটায় কিন্তু গ্রাম পঞ্চায়েত। কিন্তু গ্রাম পঞ্চায়েত পুরোপুরি ভাবে উদাসীন এবং স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে দিনের বেলায় ভাবে লাইট জ্বললে তাদের যে কর, তাদের যে ট্যাক্সের টাকা তা কিন্তু প্রায় অথর্ব জলে চলে যাচ্ছে এবং যা নিয়ে কিন্তু প্রায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিজেপি বলছে যে চূড়ান্ত গাফিলতি, গ্রাম পঞ্চায়েত সদস্যরা কোন রকম নজর দিচ্ছে না। নজর দিলে এভাবে দিনের বেলা কেন লাইট জ্বলবে? রাতের বেলা যেখানে লাইটের দরকার সেখানে দিনের বেলায় জ্বলছে লাইট। আর প্রধান বলছেন যে বাজ পড়ে নাকি এই যে লাইটের টাইমার তা কিন্তু খারাপ হয়ে গিয়েছে। গোটা ঘটনায় কিন্তু আমাদের প্রশ্ন করার পরে দেখো 7-8 দিন ধরে এই সমস্যা স্থানীয় বাসিন্দারা কিন্তু কোনোভাবে কাউকে অভিযোগ করেনি। যখন আমরা স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাই। গত 1 সপ্তাহ থেকে দেখছি দিনের বেলা প্রায় সকাল 9টা থেকে নিয়ে জ্বলছে এটা। আমরা চাই যে এটা দেখেন, এটা বিদ্যুৎও অপচয় হচ্ছে, তো এটা চাই আমরা যে সন্ধ্যাবেলা সময় থেকে নিয়ে রাত্রিবেলা চলুক, দিনের বেলা যেন না জ্বলুক। দেখেন দিনের বেলা জ্বলে এটা কোনো ইলেকট্রিসিটি ভুলের কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে, তাছাড়া এটা বেকার ইলেকট্রিসিটি নষ্ট হচ্ছে। একেবারেই তাই, বেকার ইলেকট্রিসিটি নষ্ট হচ্ছে। দেখুন, আবার চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কবে ঠিক হবে, নির্দিষ্ট করে সময়?
দেখো, 1-2 দিনের লক্ষ্যমাত্রা রেখেছেন স্থানীয় উপপ্রধান। তিনি বলছেন যেহেতু বাদ পড়ে এই টাইমার খারাপ হয়েছে, তাই দ্রুত এই মেরামত করা হবে। তারা ঠিকাদারি সংস্থাকে জানিয়েছে। দেখা যাক, অবশ্যই আমরাও আশা করব যে খুব দ্রুত যেন এই অবস্থা ঠিক হয়। আর তৃণমূল বিজেপির তরজাও এখানে। দিনের বেলা আমাদের লাইটের প্রয়োজনটা কি? সম্পূর্ণভাবে এটা গাফিলতি বলতে পারেন, যে যারা এই দায়িত্বে আছেন তাদের গাফিলতি বলতে পারেন। আজকে আমরা গরিব মানুষরা দিনের পর দিন জিপিতে ট্যাক্স পে করছি, সেই ট্যাক্সের টাকা থেকে ইলেকট্রিক বিল পরিশোধ হয়। আর আজকে এই ইলেকট্রিক লাইটগুলো দিনের পর দিন আর কি দিনের বেলাও জ্বলে যাচ্ছে, তাতে তো একটা বিদ্যুতের অপচয় হচ্ছে। এটা শাসক দলের সম্পূর্ণই গাফিলতির কারণেই আজকে এইভাবে গরিব মানুষের ট্যাক্সের টাকা অপচয় করা হচ্ছে। বিগত কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং ওখানে খবর পাওয়া গেছে যে সেই বাজ পড়ে যে লাইট যে কানেকশান সেই টাইমারটা নষ্ট হয়ে গেছে। তো যেই কন্ট্রাক্টর কাজটি করেছে তাকেও আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে কোনোভাবেই যাতে লাইট অর্থাৎ বিদ্যুতের অপচয় না হয়, কারণ জনসাধারণের স্বার্থে ট্যাক্সের টাকায় সেই বিদ্যুতের বিলগুলি দেওয়া হয়। কোনোভাবেই যাতে লাইটগুলো দিনের বেলা না জ্বলে, খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই সেটি লাইটগুলো ব্যবস্থা করে দেওয়া হবে।